আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকার কেমন হবে? এদিকে শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। এরপর থাকছে কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না, শফিকুর রহমান। আরও জানিয়ে দেব, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ, আসাদুজ্জামান ফুয়াদ। সর্বশেষ আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি এখনও বেগম খালেদা জিয়ার নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। বিএনপি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকার কেমন হবে? এই প্রশ্ন ঘিরেই এখন কৌতূহল বিএনপির অন্দর মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। দলটির বিভিন্ন সূত্র ও অভ্যন্তরীণ কানাকানিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এটি এখন সবারই জানা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিল সমীকরণ। তবে সহজভাবে বলতে বলা যায়, রাষ্ট্রপতি, স্পিকার ও উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলামের নাম। রাষ্ট্রপতি, স্পিকার কিংবা উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে এই নামগুলোই বেশি উচ্চারিত হচ্ছে। মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। পাশাপাশি থাকবেন একাধিক টেকনোক্র্যাট মন্ত্রী, যারা সংসদ সদস্য নির্বাচিত না হলেও মন্ত্রিপরিষদে স্থান পেতে পারেন। মন্ত্রিসভার আকারের ওপর নির্ভর করবে কতজন সুযোগ পাচ্ছেন মন্ত্রিপরিষদের তালিকায়। তবে প্রাথমিকভাবে যাদের নাম বেশি আলোচনায় রয়েছে তাদের মধ্যে আছেন মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, প্রবীণ রাজনীতিবিদ ওসমান ফারুক, ড এজেডএম জাহিদ হোসেন এবং লুৎফুজ্জামান বাবর। চমক হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন বলে বিভিন্ন সূত্রে যে নামগুলো উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, রেজা কিবরিয়া, ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা ৯ থেকে নির্বাচিত হাবিবুর রশিদ এবং সিলেট ০১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির। তরুণ সংসদ সদস্যদের মধ্যে থেকেও বেশ কয়েকজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আলোচনায় রয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ববি হাজাজ, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ। তবে বিএনপি প্রধান তারেক রহমান যদি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিবেচনা করেন, তাহলে তাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেননি এমন কয়েকজনের নামও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে রুহুল কবির রিজভীর নাম। এই প্রবীণ রাজনীতিবিদ কখনো এমপি কিংবা মন্ত্রী হননি, তবে এবার তিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তালিকায় আরও রয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ড মেহেদী আমিন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিদেশে অবস্থানরত একাধিক বিশেষজ্ঞকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। বিএনপি জোট থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের নুরুল হককেও মন্ত্রিপরিষদের সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।
তবে কারা পূর্ণমন্ত্রী আর কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হবেন তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যেসব সিনিয়র বিএনপি নেতাদের পূর্বে মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তারাই পূর্ণ মর্যাদায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। পাশাপাশি এবারের সরকারে বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রীও পূর্ণ মর্যাদায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে থেকেও কেউ কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এমন কথাও জোরালোভাবে শোনা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ১৫ই ফেব্রুয়ারি নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার সদস্যদের ডাক পড়বে এবং মন্ত্রণালয় বণ্টন সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রবিবার জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। আজ সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায় তারেক রহমান আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় ডাক্তার শফিকুর রহমান ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। এই সূত্র আরও জানায় ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছেন তারেক রহমান। এই দুই নেতার বাসায় যাওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বয়ে আনবে। দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে তিনি এক অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতামূলক রাজনীতির পথ দেখাচ্ছেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি, জোটের শরিকেরা পেয়েছেন আরও ৩টি। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে ২১২টি। বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। এরপর থাকছে কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না, শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ রোববার সকাল ৬টা ৫০ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। সহকর্মীদের উদ্দেশ্য করে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন তা জানতে চান। শফিকুর রহমান তার পোস্টে অভিযোগ করে লিখেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যয় জানিয়েছেন জামায়াতের আমির। তিনি লিখেছেন, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি লিখেছেন, মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। সর্বশেষ, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ, আসাদুজ্জামান ফুয়াদ। বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। তিনি বলেন, চর দখলের মতো নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না। বরিশাল প্রেসক্লাব মিলনায়নে আজ রোববার নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যর প্রার্থী ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই নেতাকর্মীদের নিয়ে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। শেখ হাসিনার চেয়েও খারাপ পতন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের ওপর যে দায়িত্ব ছিল তারা পালন করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান ভূঁইয়া আরও বলেন, মাঠ প্রশাসনের একটি বড় অংশ নির্বাচনে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যথেষ্ট পেশাদার ভূমিকা পালন করেছে। এর জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। বরিশাল ৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ধানের শীষ প্রতীকে ৮৮,৯৩০ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ভূঁইয়া ঈগল প্রতীকে ৬১,১৯০ ভোট পেয়েছেন। নিজের আসনে অনিয়মের অভিযোগ তুলে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ভোটের দিন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অনবরত ফোন আসছিল কেন্দ্র দখল, অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারা, এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া সহ নানা অনিয়মের খবর। আমরা সারাদিন বাবুগঞ্জে চর দখলের মতো ভোট কেন্দ্রের দখল ফেরাতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদি উপজেলার দিকে নজর দিতে পারিনি। মুলাদি উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে পৌঁছতে পারে না। ফলে মুলাদির কেন্দ্রগুলোতে ব্যালটে সিল মারলেও আমাদের এজেন্টরা তখন ভয়ে ফোন করেননি। ভোট শেষে সন্ধ্যা ৬টার পর নিরাপদে গিয়ে আমাদের ফোন করে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের ছবি প্রদর্শন করে তিনি বলেন, এগুলো দেখলেই বোঝা যাবে কিভাবে ভোটের দিন চর দখলের নাটক হয়েছে। এ ধরনের চর দখল ও জালিয়াতির নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে। আমরা দেখেছি গণভোটের চেয়ে এমপি ভোট বেশি পড়েছে। এতে স্পষ্ট প্রমাণ হয় এখানে বড় ধরনের কারচুপি হয়েছে।